স্পেশালাইজেশনটার যে টপিকগুলো পড়াচ্ছিলাম সেটা হচ্ছে লেফট হেমিস্ফেরিক ডমিনেন্স আর রাইট হেমিস্ফেরিক ডমিনেন্স, মানে আমাদের বাঁ দিকের যে মস্তিষ্কের যে অংশটা সেটা ডান দিকের শরীরের যা যা আমাদের শক্তি, যেমন চলাফেরার শক্তি, কথা বলার শক্তি, বসা, এরকম সমস্ত কিছু যে ফাংশনগুলো রয়েছে সেগুলো কিন্তু বাঁ দিকের মস্তিষ্ক ডান দিকের সমস্ত বডির যে সমস্ত ফাংশন সেগুলো কিন্তু অপারেট করছে বা সেগুলোর জন্য দায় দায়িত্ব তাদের। তাহলে আবার ঠিক অপোজিট, মানে ডান দিকের আবার মস্তিষ্কের যে সমস্ত জায়গার যে কর্পাস ক্যালোসাম তার আবার যাবতীয় যা কিছু ফাংশন সেগুলো কিন্তু আমাদের বাঁ দিকের দেহের যে সমস্ত ফাংশন, যেমন চলাফেরা, ওঠা বসা, মুখের যে মাস্কুলার মুভমেন্ট বা ফেশিয়াল মুভমেন্ট, এই সমস্ত কিছুকে কিন্তু তার চালনা করছে। তাহলে এখানে আমরা এর পরের অংশতে আসবো এই চ্যাপ্টারের, যেখানে এই সেরিব্রাল ল্যাটারালাইজেশন ফাংশনের পরে এই বিভিন্ন যে দিকগুলো আমি দেখিয়েছিলাম, যেমন ভিশনের ক্ষেত্রে বা দেখার ক্ষেত্রে কোন জায়গাটা বা কোন হেমিস্ফিয়ারের বেশি তার বেশি রেসপন্সিবিলিটি আছে, অথবা এই অডিশনের ক্ষেত্রে যেমন ল্যাঙ্গুয়েজ, সাউন্ড, বা চলাফেরার ক্ষেত্রে বা টাচ, স্পর্শ, বা এই স্মৃতিশক্তি বা মেমোরি, এবং যে ভাষা, আমরা কিভাবে ভাষাটা ব্যবহার করব, কিভাবে কথা বলবো, একটা স্টেটমেন্ট তৈরি করতে গেলে কি কি শব্দ আমরা ব্যবহার করে সাজিয়ে সেই নিজের মনের কথাটা প্রকাশ করতে পারি, এই সম্পূর্ণ কিন্তু এটা আবার আমাদের বাঁ দিকের যে লেফট হেমিস্ফেরিক যে ব্রেনের পোর্শন তার কিন্তু সম্পূর্ণ ফাংশনের জন্য চলছে বা হচ্ছে। তো এরপরে এসেছিলাম আমি স্পেশিয়াল এবিলিটি, যে স্পেসের ব্যাপারে, মানে কতটা ডিস্টেন্স, কোন দিকে আমরা যাব, কতটা গেলে আমরা স্টেপটা ঠিক মতো দিতে পারবো, বা চলাফেরার ক্ষেত্রে, বসার ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে এই স্পেশিয়াল হেমিস্ফিয়ারও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এর পরের অংশে এই চ্যাপ্টারে রয়েছে যে কাটিং অফ দ্য কর্পাস ক্যালোসাম, মানে কর্পাস ক্যালোসাম হচ্ছে এমন একটা জায়গা, সেটা এই দুটো হেমিস্ফিয়ার রাইট এবং লেফট, বাঁ দিকের যে মস্তিষ্ক যে অংশটা এবং ডান দিকে, সেই দুটোকে যেন সেতুর মতো ধরে রেখেছে, ঠিক যেন ব্রিজের মতো। তাহলে আমি আমার প্রথম স্লাইডে যাই, যেখানে আমি বলবো যে এই দুটো হেমিস্ফিয়ারকে কিভাবে সংযুক্ত করে এই সেতুর মতো বন্ধ করে রেখেছে, যাতে এক জায়গা থেকে আরেক জায়গার যে ইনফরমেশন গুলো যাতে সেটা পাস করতে পারে। তাহলে সেই যে পদ্ধতি বা এখানে দুটো এক্সপেরিমেন্ট বা পরীক্ষার কথা আমি বলবো, যেখানে একটা অ্যানিমালের উপর করা হয়েছিল, বিড়ালের উপরে, এবং আরেকটি এক্সপেরিমেন্ট পরবর্তীকালে করা হয়েছিল যেখানে মানুষের উপরেও এই বিভিন্ন কর্পাস ক্যালোসামের জায়গাগুলো যদি ড্যামেজ থাকে তাহলে মানুষের কোন কার্যকরিতা থেকে সে বঞ্চিত হয়, সেই জায়গাগুলো সম্পূর্ণ পরিষ্কারভাবে এই পদ্ধতি বা এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে এই একটু ভিতর দিকে আমরা যাব, যে যদি এই কাটিং দ্য কর্পাস ক্যালোসাম যেটাকে বলা হয়, এটাকে অনেক সময় আবার স্প্লিট ব্রেন বলা হয়। কেন স্প্লিট? স্প্লিট মানে অর্ধেক। তাহলে আমাদের বাঁ দিকের মস্তিষ্ক এবং ডান দিকের মস্তিষ্ক একে অপরের সঙ্গে কিন্তু আবার জড়িত আছে, এবং যে একদিকের মস্তিষ্ক কিন্তু আমাদের উল্টো দিকের দেহের সমস্ত কিছু কার্যকরিতাকে বহন করে চলেছে। বা তাহলে দেখতে হলে আমরা এটাকে কেন স্প্লিট ব্রেন নাম দিয়েছি, কেন ব্রেনটাকে যেন আদা আদি ভাবে ভাগ করা হয়েছে, এই জন্য এটাকে স্প্লিট ব্রেন বলা হয়। এবার এই কর্পাস ক্যালোসাম যেটা আমি বলবো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা স্থান ব্রেনের মধ্যে বা মস্তিষ্কের মধ্যে, এবং আমরা দেখতে পাচ্ছি যে 200 বা 200 মিলিয়ন এই অ্যাকশন এই কর্পাস ক্যালোসামটাকে তৈরি করেছে, এবং এটা একেবারে সম্পূর্ণ মাঝামাঝি অবস্থিত মস্তিষ্কে, মানে দুটো বাঁ দিক এবং ডান দিককে ধরে রেখেছে একদম মাঝখানে, এই অংশটাকে বলা হচ্ছে কর্পাস ক্যালোসাম।
তাহলে এই কিছু এক্সপেরিমেন্টের কথা এখানে বলা হয়েছে। সেই এক্সপেরিমেন্ট হচ্ছে মায়ার্স অ্যান্ড স্পেরিস গ্রাউন্ড ব্রেকিং যে এক্সপেরিমেন্ট, সেটা একটা বিড়ালের উপর নেওয়া হয়েছে। এবার আমরা বুঝতেই পারছি যে এটা কেন অ্যানিমালের উপর নেওয়া হয়েছে, কারণ এ ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু সচরাচর মানুষের উপর সঙ্গে সঙ্গে করা সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছিলাম, সেখানে কিছু পারমিশন আমাদেরকে অবশ্যই নিতে হয়। তো সেক্ষেত্রে মায়ার্স অ্যান্ড স্পেরিজ এই গ্রাউন্ড ব্রেকিং যে এক্সপেরিমেন্ট, সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়েছে যে কিভাবে কোনটা কন্ট্রোল গ্রুপ নিয়েছেন, কোনটা এক্সপেরিমেন্টাল গ্রুপ নিয়েছেন, এবং তাতে কি ভাবে কি বোঝা গেছে, বা হোয়াট ইজ দ্য আউটকাম বা কনক্লুশন এই এক্সপেরিমেন্টারের কি। তাহলে প্রথম দেখব এই মায়ার্স এবং স্পেরি এরা চারটে ভাগে তাদের এই এক্সপেরিমেন্টটাকে ভাগ করে নিয়েছে। প্রথমত এটা হচ্ছে 1953 সালে তারা এই বিড়ালের উপরে এই এক্সপেরিমেন্টটা বা পরীক্ষা করেছিলেন। এই যে চারটে গ্রুপ তারা প্রধানভাবে নিয়েছেন এই এক্সপেরিমেন্টের জন্য, সেটা হচ্ছে কিছু বিড়ালকে নেওয়া হয়েছে, তাদের এই কর্পাস ক্যালোসামটাকে বাদ দেওয়া হয়েছে। সার্ভড কর্পাস ক্যালোসাম মানে সেই অংশটাকে আপাততভাবে বাদ দেওয়া হয়েছে, এবং সেটা হচ্ছে প্রথম কন্ট্রোল গ্রুপ। এই কোনো পরীক্ষার একটা কন্ট্রোল গ্রুপ নিতে হয়, যেটার সঙ্গে আমরা কম্পেয়ার করি বা পার্থক্য করে দেখাই যে আমরা যে জিনিসটা দেখাতে চাইছি সেটা কতটা বেশি বা কম। তাহলে এইটা হচ্ছে প্রথম কন্ট্রোল গ্রুপ। দ্বিতীয় কন্ট্রোল গ্রুপ হচ্ছে আরেক বিড়ালকে নেওয়া হয়েছে, তাদের ট্রেনিং দেওয়া হয়েছে যে তাদের এই অপটিক চিজম যে অংশটা, সেই জায়গাটা যদি বাদ দেওয়া হয় তাহলে তাদের কি রকম ফাংশনটা হচ্ছে। এক্ষেত্রে এই দ্বিতীয় নম্বর যে বিড়ালদের যেখানে অপটিক চিজমটাকে বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ 2। এবার 3 নম্বর গ্রুপ হচ্ছে দ্য এক্সপেরিমেন্টাল গ্রুপ। এই এক্সপেরিমেন্টাল গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ যেখানে এই কর্পাস ক্যালোসাম আর এই অপটিক চিজমা, এই ব্রেনের দুটো অংশকেই মোটামুটি বাদ দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা কন্ট্রোল এক্সপেরিমেন্টাল গ্রুপ হিসেবে নিতে পারি। তাহলে এই এক্সপেরিমেন্টে বা এই পরীক্ষাতে আমরা দেখতে পাবো মায়ার এন্ড স্পেরি তিনটে কন্ট্রোল গ্রুপ নিয়েছে, বিড়ালের তিনটে ভাগ করে নিয়েছে, তাদের ট্রেনিং দেওয়া হয়েছে, এবং আরেকটা গ্রুপ নেওয়া হয়েছে যাদের কোনো রকম এই মস্তিষ্কের কোনো অংশকেই ড্যামেজ করা হয়নি। তার মানে সেই বিড়ালগুলোকে মোটামুটি তাদের একেবারে নর্মাল কোনো রকম ড্যামেজ না করে তাদের কি ফাংশন সেটা নেওয়া হয়েছে। তাহলে এটাও একটা কন্ট্রোল গ্রুপ আমরা দেখতে পাবো, যে তাদের ব্রেনটা কিন্তু ইনট্যাক্ট রয়েছে উইদাউট এনি ড্যামেজ অফ এনি পোর্শন, মানে কর্পাস ক্যালোসাম বা অপটিক চিজম দুটোই কিন্তু এদের ঠিক। তাহলে পরের স্লাইডে যাই, যেখানে এই ছবির মাধ্যমে এটা খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে যে এই বিড়ালগুলোকে কিভাবে এই এক্সপেরিমেন্টের সাহায্যে নেওয়া হয়। আচ্ছা, আমরা জানি যে যেহেতু অ্যানিমালদের এই প্রধান যে চাহিদা হচ্ছে খাদ্য, তো সেক্ষেত্রে এই বিড়ালকেও কিন্তু এই লিভার প্রেস করে সেই খাবারের জন্য তার লিভার প্রেস করতে হয়েছে। তো এই কর্পাস ক্যালোসাম বা অপটিক চিজম, এটা কিন্তু দুটো রুট, যে কোনো দেখার যে ইনফরমেশন বা চোখে দেখার যা কিছু আমরা চোখে দেখি এবং একটা হেমিস্ফিয়ারে থেকে আরেকটা হেমিস্ফিয়ারে সেটা পাস করে দিই সেই ইনফরমেশনটা, হ্যাঁ, এটা কিন্তু এই দুটো কর্পাস ক্যালোসাম বা অপটিক চিজমের জন্য সেটা সম্ভব। এবার রিসার্চাররা নানান রকম ভাবে এই এক্সপেরিমেন্টাল গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপ নিয়েছেন, যেটা আমি বললাম। এবার এই ক্যাটগুলোকে, এই বিড়ালগুলোকে আলাদা আলাদা গ্রুপে তাদের ট্রেনিং দেওয়া হয়েছে, লার্ন করা হয়েছে যে তারা যাতে এই লিভার প্রেস করে তাদের খাদ্যটা পায়। এইভাবে আমরা দেখতে পাবো যে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে কি কি প্রমাণ হলো, কি বা কি কনক্লুশন গেল। প্রথম কনক্লুশন হচ্ছে যে দ্য রোল অফ কর্পাস ক্যালোসাম, মানে কর্পাস ক্যালোসামের কাজটা কি। তার কাজ হচ্ছে ইনফরমেশন পাস করা বা কোনো কিছু
যে খবর সেটাকে একটা হেমিস্ফিয়ারের থেকে আরেকটা হেমিস্ফিয়ারে ঠিক সেতুর মতো নিয়ে চলে যাওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে যে কর্পাস ক্যালোসাম যদি আমরা সম্পূর্ণ বাদ দিয়ে দিই বা যদি কোনো ব্রেন ড্যামেজ হয়ে থাকে বা কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে সেই জায়গাটা ড্যামেজ হয়ে থাকে, তাহলেও কিন্তু দেখবো যে এই প্রত্যেকটা হেমিস্ফিয়ারে কিন্তু আলাদা আলাদা ভাবে তারা কাজ করতে পারে। এটাকেই কিন্তু বলা হচ্ছে যে স্প্লিট হেমিস্ফিয়ার। ঠিক যেন একটা স্কালের মধ্যে, স্কাল আমরা আগেই মস্তিষ্ক যখন পড়ছিলাম প্রথমে তখন জানি যে এটা একটা হাড়ের একটা অংশ, গোলাকার একটা আকৃতি, সেখানে ভিতরে এই ব্রেনটা অবস্থিত। তাহলে এমন ভাবে এটা তৈরি যে বাঁ দিকের হেমিস্ফিয়ার বা ডান দিকে মানে লেফট হেমিস্ফিয়ার এবং রাইট হেমিস্ফিয়ার আলাদা আলাদা ভাবে কিন্তু তারা নির্দিষ্টভাবে তারা কিন্তু ফাংশন তাদের হতে পারে বা হয়। তাহলে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে দুটো জিনিসকে খুব পরিষ্কারভাবে দেখা গেছে। এক হচ্ছে যে কিভাবে কর্পাস ক্যালোসাম এক জায়গা থেকে আরেক জায়গা তার সমস্ত খবরাখবর পাচার করছে, এবং যদি কোনো রকম ভাবে এই কর্পাস ক্যালোসাম ড্যামেজ হয়ে থাকে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো রকম ব্রেন ইনজুরির জন্য বা কোনো রকম আঘাতের জন্য, তখন কিন্তু দুটো দিক আলাদা আলাদা ভাবে তারা কাজ করতে পারে। এবার আমরা যদি, এটা তো গেল একটা অ্যানিমালের ওপর একটা পরীক্ষা নিরীক্ষা, এবং হিউম্যানসের মানে মানুষের ওপরেও কিন্তু এই স্প্লিট ব্রেনের কিছু পরীক্ষা পরবর্তীকালে করা হয়েছিল, এবং সেখানে বলা হয়েছে যে ধরনের পেশেন্টদের এপিলেপসি বা কনভালশন হয়ে থাকে তাদের কিন্তু এই প্রত্যেকবার কনভালশন হলে ব্রেনের একটা পার্টিকুলার অংশ তাদের কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, এবং পরবর্তীকালেও এই কনভালশন কিন্তু শরীরের নানা রকম কারণে, হ্যাঁ, কোনো ডিজিজের জন্য বা কোনো ভাইরাল অ্যাটাক বা কোনো ব্যাকটেরিয়াল অ্যাটাক যদি শরীরে হয়, তাহলেও কিন্তু দেখতে হবে যে এই ধরনের এপিলেপসি কনভালশন হতে পারে বা সিজার হতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি খুব এক্সট্রিম কেসে কোনো ব্রেন অপারেশন করা হয়, তাহলে কিন্তু এই এপিলেপসি যে কনভালশন সেটা কিন্তু রোকা যায়। তাহলে এখানে আমরা এই স্প্লিট ব্রেন ইন হিউম্যানস এটা দেখব যে কোন ধরনের এক্সপেরিমেন্টের জন্য এটা আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারি। তাহলে দেখব যে এই কর্পাস ক্যালোসাম আমরা যদি প্রশ্ন করি যে হিউম্যান বিহেভিয়ার আমরা পার্টিকুলার ভাবে যদি এই এপিলেপসির মাধ্যমে যদি কোনো রকম ক্ষতি হয় ব্রেনে বা কোনো মাসকিউলার বা ফাইবারের কোনো রকম অসুবিধে হয়, হ্যাঁ, সেটা কিন্তু আমরা বিভিন্ন এই এক্সপেরিমেন্টের মাধ্যমে পরে দেখতে পাই যে যেটাকে এই যে ব্রেন অপারেশনের মাধ্যমে সেটাকে জায়গাটাকে সার্জারির মাধ্যমে আলাদা করে দেওয়া হয়, এবং সেটার একটা পার্টিকুলার নির্দিষ্ট নাম আছে, সেটা হচ্ছে কমিসিউরোটমি। এই কমিসিউরোটমি হচ্ছে একটা সার্জারি যেখানে এই যে ড্যামেজ পোরশন অফ দ্য ব্রেন অফ দ্য কর্পাস ক্যালোসাম এইটাকে কিন্তু আমরা বাদ দিতে পারি। তাহলে আমরা দেখব যে পরবর্তীকালে কিছু এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এটাকে স্প্লিট ব্রেন ইন হিউম্যান পরে কি কি ভাবে সেই পদ্ধতি হয়েছে বা এক্সপেরিমেন্ট করা গেছে এবং তার কি কি কনক্লুশন এসছে সেটা আমরা দেখব। তাহলে এই যে স্পেরি যে এক্সপেরিমেন্টটা দেখলাম একটু আগে, যেখানে ক্যাটের উপরে বা বিড়ালের উপরে যে হেমিস্ফেরিক যে জায়গাটা বাদ দিয়ে যে এক্সপেরিমেন্ট করা হয়েছে, তাহলে সেরকম মানুষের ক্ষেত্রেও কিন্তু একইভাবে সেই রকম এক্সপেরিমেন্ট করা হয়। তাহলে দেখতে হবে যে মানুষের মধ্যে কিন্তু এই যে স্টিমিউলাস যেটা রয়েছে, যে উদ্দীপকটা রয়েছে, সেটা কিন্তু এই বাঁ দিক এবং ডান দিকে এই দুটো জায়গার মধ্যে খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গা চলে যেতে পারে। এবং প্রথমেই বললাম যে খবরাখবর কিভাবে দুটো হেমিস্ফিয়ারের মধ্যে যাতায়াত করে একটা সেতুর মাধ্যমে, সেটাই হচ্ছে কর্পাস ক্যালোসাম। তাহলে সেক্ষেত্রে আমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখতে পাই যে একটা ল্যাবরেটরি অ্যানিমালের ঠিক একটা ল্যাবরেটরি সেটআপের মধ্যে কিভাবে তার স্প্লিট ব্রেন পেশেন্টকে রাখা হয়েছে এবং তার দুদিকে ইন্ডিপেন্ডেন্ট যে আলাদা আলাদা হেমিস্ফিয়ার্স রয়েছে, সেখানে পার্টিকুলার কিছু কনসিয়াসনেস সে কিরকম
ব্যবহার করছে, তার যোগ্যতা বা ক্যাপাবিলিটি অথবা তার মেমোরি বা স্মৃতিশক্তি, এইগুলোকে সম্পূর্ণ আমরা আলাদা আলাদা করে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি বা অনুভব করতে পারছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে হেমিস্ফিয়ার, এই যে ল্যাবরেটরির অ্যানিমালের উপরে এই হেমিস্ফেরিক যে এক্সপেরিমেন্ট করা হয়েছে বা পরীক্ষা করা হয়েছে, তাতে কিন্তু এই স্প্লিট ব্রেন পেশেন্টদের তাদের যোগ্যতা তাকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখা হয়েছে। তার মানে কি যে এই হেমিস্ফিয়ার্স অফ দ্য যে স্প্লিট ব্রেন যেটা রয়েছে, এই যে স্প্লিট ব্রেন পেশেন্টদের এই যে আলাদা আলাদা ভাবে দুটো হেমিস্ফিয়ার যে কাজ করছে, আর এরা কিন্তু একটা তাদের যোগ্যতাটা কিন্তু সমান দুদিকে, যেমন বাঁ দিকে আছে তেমনই বা ডান দিকে আছে, কিন্তু কোনো কোনো জায়গা আবার বাঁ দিক ডান দিকের থেকে অনেকটা বেশি কাজ করে থাকে, কিন্তু আবার বাঁ দিকও কিন্তু সমানভাবে অন্যদিকে অনেক রকম বেশি কাজ করতে কাজ করে। এবার আমি আসছি যে ঠিক পরের স্লাইডে, ঠিক যেখানে আমি মেথড টু স্টাডি ব্রেন ল্যাটারালাইজেশন বা পদ্ধতিগুলোকে আমি আলাদা আলাদা করে বলবো। তার আগে একটু ছোট্ট করে বলে রাখি যে এই যে এক্সপেরিমেন্ট করা হয়েছিল, যে যেখানে গ্যাজানিগা আর স্পেরি তারা এই ভিজুয়াল বা আমাদের চোখে দেখা বা স্পর্শর উপরে যে স্টিমিউলি, সেটা পার্টিকুলার আমাদের কোন হেমিস্ফিয়ারের দায় দায়িত্ব সেটাকে অনুভব করা, সেটা দেখার জন্য তারা কনক্লুশন বা বলেছেন যে এই ধরনের পেশেন্টরা বলতে পারে যাদের এই একটা চামচ যদি দেখানো হয়, ফর এক্সাম্পল তিনি বলেছেন তার এক্সপেরিমেন্টে যে যদি একটা চামচ তাকে দেখানো হয় সেই ধরনের পেশেন্টকে, যাদের কিনা এই ধরনের একটা হেমিস্ফেরিক প্রবলেম রয়েছে, তারা তখন সহজেই সেই পেশেন্টরা বলতে পারবে যে যে হ্যাঁ এটা একটা চামচ। সে তার আকৃতিটা দেখে সে সহজেই বলতে পারবে এটা একটা চামচ, এটা দিয়ে আমরা খাবার খাই, এবং সেটা সম্বন্ধেও দুটো তিনটে বাক্য সে অনায়াসেই বলতে পারবে, কারণ সে চামচটাকে সহজে চিনতে পারছে। আবার যদি আমরা আরো দুটো পদ্ধতি এগিয়ে যাই এই এক্সপেরিমেন্টে, সেখানে যদি লেফট হেমিস্ফিয়ারে বা বাঁ দিকের হেমিস্ফিয়ারে যদি কোনো রকম ইনফরমেশন যদি স্টোর থাকে, তখন সেকেন্ড ফেজে কি করা হবে, তাকে একটা যদি চামচের ছবি দেখানো হয়, তখন সেই ছবিটা দেখে সে কিন্তু মোটামুটি বলতে পারবে না যে এটা কিসের ছবি। তো তার ফাংশন তো দূরে থাক, সেখানে তার অসুবিধা হবে বলতে। কেন অসুবিধা হবে না, এই যে রাইট হেমিস্ফিয়ার যেটা, সেটা কিন্তু এটা আসলে the responses by patient were completely different। মানে যদি তার ডান দিকে হেমিস্ফিয়ারে কোনো রকম ক্ষতি হয়ে থাকে, তাহলে কিন্তু সে চট করে কোনো জিনিস দেখে সে চিনতে পারবে না বা সেই সম্বন্ধে দু চারটে বাক্য সহজেই বলতে পারবে না, সেক্ষেত্রে তার একটা অসুবিধে হবে সেটাকে চেনা। তাহলে এই ছিল তার এক্সপেরিমেন্ট, এবং এই পেশেন্টদের আবার তাদের এই যে স্ক্রিন কিছু দেওয়া হচ্ছে বা ছবি দেখানো হচ্ছে, এবং জিজ্ঞেস করা হচ্ছে পরবর্তীকালে যে এটা কিসের ছবি আপনি দেখছেন, বা এই ছবির দ্বারা আপনি ছবি সম্বন্ধে আপনি আরো দু তিনটে বাক্য আমাদেরকে বলুন। তখন সেই পেশেন্ট কিন্তু সেটাকে সহজেই চট করে বলার যে ক্ষমতাটা, তার মানে কি যে সেই পেশেন্ট কিন্তু অ্যাওয়্যার হচ্ছে যে আনঅ্যাওয়্যার অ্যাবাউট এনি অবজেক্ট, তার মানে that has been placed in their left hand, মানে সে বুঝতে পারছে না যে তার বাঁ হাতে কোন জিনিসটা রয়েছে, সে সহজে চিহ্নিত সে করতে পারছে না। এইবার এই এক্সপেরিমেন্টের আবার কিছু অন্য দিকও দেখা হয়েছে, যেমন ক্রস কিউইং বা কিউইং শুধু বলা হতে পারে, যেখানে এই গ্যাজিঙ্গা স্পেরি তারা বলেছেন যে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে যে এই যে ক্রস কিউইং, তার মানে কি, ক্রস কিউইং মানে যে একটা হেমিস্ফিয়ার তার ইনফরমেশন বা তার যে খবরাখবর যে আরেকটা দিকে পাঠিয়ে দেওয়া, এটাকেই বলা হচ্ছে ক্রস কিউইং।
তাহলে তারা বলেছেন যে মোটামুটি 50% বা 50% এই কারেক্ট রেসপন্স আমরা পেতে পারি এক্ষেত্রে। তাহলে এইটা গেল যখন এই এক্সপেরিমেন্টারের কিছু ক্রস কুইং যে পদ্ধতিগুলো সেগুলো কিভাবে কাজ করছে সেটা দেখা হয়েছে। এবার তৃতীয় নম্বর হচ্ছে যখন এই সাইমালটেনিয়াসলি মানে কিছুটা বাঁ দিক এবং কিছুটা ডান দিক যদি দেখা হয়, তার মানে এই কোন দিকটা পার্টিকুলারলি কোন কাজ আমরা করতে পারি বা তার ক্ষমতাটা কোন দিকের জন্য হচ্ছে সেটা এই গ্যাজিঙ্গা তার এই এক্সপেরিমেন্ট 2005 সালে আবার এটাকে এক্সটেন্ড করেছেন এবং বলেছেন যে এই স্প্লিট ব্রেন পেশেন্ট যারা রয়েছে, যাদের এই ধরনের প্রবলেম রয়েছে বা ড্যামেজ হয়েছে কোনো পার্টিকুলার হেমিস্ফিয়ার ব্রেনে, তারা কিন্তু এই এফিশিয়েন্সি যেটা তাদের যে যোগ্যতা, কিসের যোগ্যতা না দেখার যোগ্যতা, কি দেখছি বা দেখে কি কি মেমোরি আমরা নিচ্ছি, অথবা যে আমাদের এনভায়রনমেন্টে যে হেলদি পার্টিসিপেশন হচ্ছে, কেউ কোনো কথা বলছে তার উত্তর দিচ্ছি, অথবা এই আমি যে পড়াচ্ছি এখন যে এক একটা বাক্য কিভাবে সাজাবো যাতে অন্য মানুষ সেটা বুঝতে পারে, এই সমস্ত পদ্ধতি কিন্তু এই হেমিস্ফিয়ারের জন্য। সেটাই ছিল এই গাজিঙ্গা 2005-এ এই এক্সপেরিমেন্টটাকে এক্সটেন্ড করে উনি এটা আরো বুঝিয়েছেন। এবার এই এক্সপেরিমেন্টটা আবার 4 নম্বর ভাবেও এক্সটেন্ড হয়েছে, যেখানে সেটাকে জেড লেন্স বলা হয়। জেড লেন্স নামে সেটা খুব গুরুত্বপূর্ণ। কেন না এখানে এই স্প্লিট ব্রেনের পেশেন্টদের মোটামুটি এই ভিজুয়াল যে স্টিমিউলিটা সেটা এই 0.1 সেকেন্ড মোটামুটি লাগে সেটাকে পারসিভ করতে। আমরা বুঝতে পারি যে জিনিসটা কি, সেই সম্বন্ধে আমরা কিছু বাক্য বলতে পারি, আর যদি কোনো জিনিস চিনতে পারি তখন অবশ্যই সেটা সম্বন্ধে আমাদের বলতে অনেক সুবিধে হবে। তো এই চিহ্নিত করার ক্ষমতা বা শক্তি, তাহলে টু এলিমিনেট মানে দিস ব্যারিয়ার, মানে জেডিয়াল এই 1975 সালে উনি বলেছিলেন যে এই জেড লেন্সের ক্ষমতার জন্যই আমরা কিন্তু এটা চট করে বলতে পারি। এবং এটা কিন্তু একটা কন্টাক্ট লেন্সের মতো, ঠিক আছে, যেটা একটা ওপেক জিনিস এবং সেটা এই লেফট সাইড আর রাইট সাইড দুদিকেই অবস্থিত। এই জেড লেন্স কিন্তু তারও আবার একটা লিমিটেশন আছে, এবং এই জেড লেন্স কিন্তু ভিজুয়াল যে ইনপুট আমরা যা যা জিনিস চোখে দেখছি এবং সেটা কিভাবে আমরা স্ক্যানের মাধ্যমে আমরা কিছু ভিজুয়াল মেটেরিয়ালকে আমরা স্টোর করে রাখছি আমাদের মেমোরিতে, স্মৃতিশক্তিতে, এবং পরবর্তীকালে সেটা ঠিক যেন একবারে বইয়ের পাতার মতো একের পর এক আমরা মনে করতে পারছি যে এটার পরে এটা ছিল, তারপরে এটা ছিল, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই ছিল এই এক্সপেরিমেন্টের 4টে ধাপ, যেটা কিনা চতুর্থ ধাপ ছিল যে জেড লেন্স। এবার পরবর্তীকালে আমি যেটা বলছিলাম যে মেথড টু স্টাডি দ্য ব্রেন ল্যাটারালাইজেশন, এই যে কি কি মেথড বা পদ্ধতি আমরা দেখব এই ব্রেন ল্যাটারালাইজেশনের জন্য। যেমন এই যখন 2 সেঞ্চুরি আগে এই ফেনোলজি বা এই সিউডো সায়েন্স এই সম্বন্ধে মানুষ কিন্তু কোনো সঠিক তথ্য তখনও বার করতে পারেনি। তারপরে বহু ফিজিশিয়ান এসছেন, তারা নানান রকম তাদের এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাদের এই মেথড অফ ল্যাটারালাইজেশনটাকে গুরুত্ব দিয়েছেন। যেমন ফ্রান্স, যেমন জোসেফ, যেমন গল, জন গ্যাসপার, এরকম বিভিন্ন কন্টেম্পোরারি তারা এসেছেন এই ফিজিশিয়ানস, তারা এই সিস্টেমটাকে অনেক গুরুত্ব দিয়েছেন এবং তারা বলেছেন যে এই নানান রকম এই হিউম্যান স্কালস তারা অবজার্ভ করেছেন। এবং গল তিনি বলেছেন যে 27 স্কাল, তিনি মোটামুটি 27টা স্কাল বা মানুষের খুলি তিনি এই পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তাতে দেখেছেন, এনাদেরকে বলা হয় ফেনোলজিস্ট, এবং তারা মোটামুটি এই 1 to 1 মানে একের উপর এক যে ম্যাপিং করে এই যে স্কালের যে বিভিন্ন কন্টুর এবং সেই কন্টুরের মাধ্যমে আমরা নির্দিষ্ট যে ব্যবহার করে থাকি সেইটার কারণগুলো আলাদা আলাদা ভাবে আমাদের সামনে তুলে ধরেছে। তাহলে
এই দেখব প্রথম কি পদ্ধতি আমরা দেখি, সেটা হচ্ছে দ্য সোডিয়াম অ্যামিটাল টেস্ট। সেটা হচ্ছে দ্য সোডিয়াম অ্যামিটাল টেস্ট। সেটা এমন একটা পদ্ধতি যেখানে এই সোডিয়াম, নাম থেকেই বুঝতে পারছি, যেখানে সোডিয়াম বা Na বা নাট্রিয়াম, যেটা তার কেমিক্যাল নেম, যেটা রাসায়নিক নাম, তো সেই সোডিয়াম অ্যামিটাল টেস্ট হচ্ছে, যেটাকে আবার অনেক সময় বলা হয় ভ্যাডা টেস্ট, যার নাম থেকে বলতে পারি আমরা যে এটা একটা নিউরোলজিস্ট জুয়ান এ ভ্যাডা, তার নামের জন্য এই টেস্টটাকে ভ্যাডা টেস্ট বলা হয়। আর এই ইন্ট্রা ক্যারোটিড সোডিয়াম যে প্রসিডিওর রয়েছে সেটাকে বলা হয় আইএসএপি। এবং এই টেস্টের মাধ্যমে যে নিউরো সার্জারি করা হয় এবং পার্টিকুলার যে ধরনের পেশেন্টদের এপিলেপসি রয়েছে তাদের কনভালশন কেন হচ্ছে, এবং তাদের যদি কোনো এপিলেপসি সার্জারি করা হয় তখন পার্টিকুলার ভাবে তাদের দেখা যায় যে তাদের কথা বলার কোনো প্রবলেম হচ্ছে, তাদের স্মৃতিশক্তির কোনো প্রবলেম হচ্ছে, তারা চট করে কোনো জিনিস দেখে বুঝতে পারছে না যে সেটা আগে দেখেছে কি দেখেনি। এবং এই যে স্ট্যান্ডার্ড সোডিয়াম যে অ্যামিটাল টেস্ট বলা হয়, এটা একটা মোটামুটি ছোট্ট একটা সোডিয়াম অ্যামিটাল বা একটা সোডিয়াম অ্যামো বারবিটাল বলা হয়, যেটা একটা ইনজেকশনের মাধ্যমে সেই পেশেন্টকে দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? তার ডান দিক অথবা তার বাঁ দিক ইন্টারনাল কর্টয়েড আর্টারিতে দেওয়া হয়। এবং এই সোডিয়াম অ্যামিটাল এটা কিন্তু সঙ্গে সঙ্গে একটা অ্যানেস্থেসিয়ার মতো কাজ করে এবং কিছু মিনিটের মধ্যেই সেটা কিন্তু কি করে, সাসপেন্ড করে দেয়, তার সমস্ত কার্যকারিতাকে শিথিল করে দেয়। এবং এই যে হেমিস্ফিয়ার, এই ইনজেকশনটা হেমিস্ফিয়ারের মধ্যে আস্তে 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 ছড়িয়ে যায়। তো এই এর মাধ্যমে যে নিউরো সার্জনরা কি কি বলতে পেরেছেন, যে তারা বলেছেন যে কোন কোন হেমিস্ফিয়ার আমাদের পার্টিকুলার কোন কার্যকারিতার জন্য রেসপন্সিবল। এবং এই সোডিয়াম যে পরীক্ষাটা দেখলাম আমরা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়, ঠিক সেরকম ভাবেই 2 নম্বর হচ্ছে পদ্ধতি, সেটাকে বলা হয় দ্য ডাইকোটিক লিসেনিং টেস্ট। এবার ডাইকট মানে জানি দুই, তাই তো? তাহলে ডাইকটিক টেস্ট হচ্ছে, লিসেনিং টেস্ট হচ্ছে যে ইনভেস্টিগেশন করে দেখা গেছে বা বলা গেছে যে এটা একটা সিলেক্টিভলি বা আলাদাভাবে যে মনোযোগ দেওয়ার জন্য যে জায়গাটা ব্রেনে, ঠিক সেই জায়গাটা হচ্ছে রেসপন্সিবল পুরোপুরি ভাবে। এবার এই যে এটাকে আবার নন ইনভেসিভ টেস্টও বলা হয়। কেন না? নিউরো সায়েন্টিস্টরা এটাকে মোটামুটি এই সেরিব্রাল যে ল্যাটারালাইজেশন, মানে বাঁ দিক বা ডান দিক কোন শরীরের বিভিন্ন কোন ফাংশনের জন্য তার কার্যকারিতা বেশি গুরুত্বপূর্ণ, সেটা দেখার জন্য এই রকম টেস্ট করে থাকে। এবং এই মেথড হচ্ছে এমন একটা মেথড যেখানে একটা ইয়ারফোন ব্যবহার হয়, আর এই তার যে পার্টিসিপেন্টরা থাকে যারা এই এক্সপেরিমেন্টারের মধ্যে রয়েছে, হ্যাঁ, তাদের কিন্তু মোটামুটি একটা অডিটরি স্টিমিউলি, একটা শব্দ শোনায়। এবং এটা কিন্তু ডান দিকে বা ডান কান এবং বাঁ দিকের কানে সাইমালটেনিয়াসলি, মানে একবার ডান দিক শোনাচ্ছে আর একবার বাঁ দিক শোনাচ্ছে, এইভাবেই এটা চলতে থাকে। হিমারু 2011 সালে আবার তিনি বলেছেন যে সাইমালটেনিয়াসলি বা আলাদা আলাদা ভাবে একের পর এক এটাকে কিন্তু আমরা বিভিন্ন পেয়ারের মাধ্যমে, এই ডিজিটের মাধ্যমে আমরা দুটো কানে এই ধরনের পার্টিসিপেন্টকে দিতে পারি এবং তাদের রিপোর্টটা ডিজিটালি দেখতে পারি। তিনি বলেছেন যে মেজরিটি যদি পার্টিসিপেন্টের উপর এই ধরনের পদ্ধতি বা পরীক্ষা আমরা দেখতে পাই, সেক্ষেত্রে যে তারা কিভাবে সেটা রেসপন্ড করছে এবং বাঁদিক কারেক্টলি সে বাঁদিকের কান দিয়ে সেটা শুনছে না ডান দিকের কান দিয়ে সেটা শুনতে পাচ্ছে, সেই আওয়াজটা, সেটা সম্পূর্ণ আলাদাভাবে বলা যায়। আর এই সাজেশন তিনি দিয়েছেন যে মেজরিটি যে পার্টিসিপেন্ট সেই পরীক্ষার মধ্যে ছিল তাদের এই লেফট হেমিস্ফিয়ার, তাদের কিন্তু ল্যাঙ্গুয়েজের খুব বেশি গুরুত্বপূর্ণ জায়গা বা স্থান ছিল। তার মানে বাঁ দিকের হেমিস্ফিয়ারে কথা বলার যেগুলো যে যা কিছু
একটা বাক্য তৈরি করতে গেলে যে শব্দ আমরা একসাথে সাজিয়ে মনের কথা প্রকাশ করি, এই সমস্ত কিছু কিন্তু ল্যাঙ্গুয়েজের বা ভাষা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে এই ছিল ডাইকটিক লিসেনিং টেস্টের মূল কথা। এবার তৃতীয় নম্বর যে মেথড আমরা দেখব এই ব্রেন ল্যাটারালাইজেশন করতে গিয়ে, সেটা হচ্ছে যে ফাংশনাল ব্রেন ইমেজিং যেটাকে বলা হয়। এবার আমরা যখন প্রথম চ্যাপ্টার পড়েছিলাম বায়োসাইকোলজি, সেখানে বিভিন্ন পেট স্ক্যান পড়েছিলাম, সিটি পড়েছিলাম, এফএমআরআই পড়েছিলাম বা এমইজি পড়েছিলাম, এরকম নানান রকম টেস্ট বা ইমেজিং পদ্ধতি আমরা দেখেছিলাম। ঠিক সেরকম ভাবে এখানেও সেটা একটা এমন একটা মস্তিষ্কের ছবি তোলার বা ব্রেন ইমেজিং টেকনিক, যার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের মস্তিষ্কের কোন জায়গাটা কি ধরনের কাজের জন্য তার গুরুত্বপূর্ণ ক্ষমতা। তাহলে এই যে ব্রেন ইমেজিং যে টেকনিক, যেটা কিনা আমরা স্মল এফএমআরআই বলে থাকি বা সিটি স্ক্যান বলে থাকি বা পেট বলে থাকি, স্ক্যান বা ইইজি বলে থাকি, ইলেকট্রোএনসেফালোগ্রাম, এবং অথবা এমইজি বলে থাকি। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা আলাদা আলাদা ব্রেন ইমেজিং টেকনিক, যার মাধ্যমে আমরা সম্পূর্ণ ব্রেনের ছবিটা দেখতে পাই। তো বিভিন্ন স্টাডি বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই সেরিব্রাল যে ল্যাটারালাইজেশন সেটা ধরা পড়ে, এবং এই এফএমআরআই বা পেট স্ক্যান কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা এর দ্বারা সম্পূর্ণ মস্তিষ্কের ভালোভাবে যে ফাংশনগুলো সব ধরা পড়ে এই ইমেজিং পদ্ধতির মাধ্যমে। এবার এই কিছু ভলেন্টিয়ার এনগেজ করেছিলেন, যারা মোটামুটি রিডিং মানে তারা পড়ার জন্য এই সমস্ত পেশেন্টদেরকে তখন মনিটর করা হয়েছিল এই পজিট্রন এমিশন টোমোগ্রাফি দিয়ে, যেটাকে পেট স্ক্যান আমরা বলে থাকি। এবং তাদের এই যে ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স মানে এফএমআরআই যেটা বলা হয়, যেটা কিনা পিনেল এবং বার্নেস 2017 সালে তারা আবিষ্কার করেছিলেন, এবং পেশেন্টের মাধ্যমে এই যে পদ্ধতিগুলো কিভাবে কাজ করে সেটা এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে গেছে। তো এই গেল আমাদের এই ব্রেন ল্যাটারালাইজেশন বা হেমিস্ফেরিক স্পেশালাইজেশন কোন দিকটা কতটা কাজ করছে, বা বাঁ দিক ডান দিক কতটাই বা গুরুত্বপূর্ণ আমাদের সব কাজ করার, সেগুলো আলাদা আলাদা ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই মেথড টু স্টাডি ব্রেন ল্যাটারালাইজেশন, এটাই হচ্ছে এই যে ইউনিট এই চ্যাপ্টারের কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এবং আমরা এর মাধ্যমে দেখতে পাই যে মস্তিষ্কের কোন অংশটা কোন জায়গার জন্য রেসপন্সিবল, তার দায় দায়িত্ব সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারি। ঠিক এর পরের স্লাইডে যাব, যেখানে এই গ্ল্যান্ডস এন্ড বিহেভিয়ার, প্রত্যেকটা গ্ল্যান্ড এবং তাদের কি কি ব্যবহার আমাদের শরীরে, সেগুলো আলাদা আলাদা ভাবে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে ইউনিট 6 বা 6 নম্বরে, যেখানে এই এন্ডোক্রিন সিস্টেমটা আমরা করতে পারি। এন্ডোক্রিন সিস্টেম মানে আমরা জানি হরমোন। হরমোন হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য এন্ডোক্রিন সিস্টেম, যেখানে সমস্ত ব্যবহারিক দিকগুলো এই চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণভাবে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। এবারে আমরা দেখব যে তার কোনটার কি ফাংশন রয়েছে, মানে তার কার্যকারিতাগুলো আলাদা আলাদা ভাবে আমাদের এই চ্যাপ্টারে বা এই ইউনিটে দেওয়া আছে। সেগুলো আমরা একটু আলাদা করে দেখে নিই যে কোন এন্ডোক্রিন গ্ল্যান্ড আমাদের কোন কাজে লাগে। সেগুলো একটু আলাদা করে দেখতে গেলে প্রথমেই আমরা বলবো এন্ডোক্রিন গ্ল্যান্ড আর এক্সোক্রিন গ্ল্যান্ড। আচ্ছা, এবার হরমোনটার কাজ কি? হরমোন হচ্ছে যে সিক্রিশন অফ এক্সেস হরমোনকে একটা নামে আমরা বলে থাকি, বা সিক্রিশন অফ লেস হরমোন, যেটাকে হাইপো বা হাইপার বলা হয়। হাইপার বা হাইপো, যেটা এক্সেস সেটাকে হাইপার বলা হয়, এবং যেটা কম বা লেস সেটাকে সিক্রিশন, সেটাকে বলা হচ্ছে হাইপো। তাহলে এই সিক্রিশন অফ দিস গ্ল্যান্ড এবং কোন হরমোন কোন ধরনের সিক্রিশন হচ্ছে, কি সিক্রিশন করছে, এবং তাতে আমাদের কোন ব্রেনের ফাংশনটা
হেল্প হচ্ছে সেটা নির্দিষ্টভাবে আমরা এই চ্যাপ্টারে দেখতে পাবো। তাহলে ফার্স্ট বলে রাখি, গ্ল্যান্ডের কিন্তু আলাদা কোনো ফাংশন নেই। যে কোনো অন্য ফাংশনকে বেটার বা ভালো করার জন্যই কিন্তু গ্ল্যান্ডসের এই সিক্রিশন। ঠিক আছে, তাহলে এই এন্ডোক্রিন গ্ল্যান্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট গ্ল্যান্ড, কারণ শরীরের বিভিন্ন অংশে এই এন্ডোক্রিন গ্ল্যান্ড কিন্তু অবস্থিত। এবং আমরা দেখব এই এন্ডোক্রিন গ্ল্যান্ডের জন্য কি কি ইমপ্যাক্ট রয়েছে আমাদের ব্যবহারিক দিকে। তার মানে আমাদের মুড, আমাদের বিহেভিয়ার, আমাদের ইমোশনাল কন্ট্রোল, এগুলোও কিন্তু এই গ্ল্যান্ডের সিক্রিশনের কম বেশির জন্য হয়ে থাকে। তাহলে একটা জিনিস আমরা দেখলাম যে এই যে হোমিওস্ট্যাসিস, মানে আমাদের যে ব্যালেন্সিং, একটা শরীরের বেঁচে থাকার জন্য যা কিছু দরকার এবং সুষ্ঠুভাবে প্রত্যেকটা অর্গান যাতে ঠিকমতো চলে, তার দেখাশোনা হিসেবে এই যে গ্ল্যান্ডের সিক্রিশন গুলো ঠিক ততটাই হয়ে থাকে। যদি এই সিক্রিশন বেশি হয় তাহলেও শরীরে নানান রকম অসুবিধে হবে, আবার যদি এই সিক্রিশন, হরমোনাল সিক্রিশন কম হয়, তাহলেও অবশ্য শরীরে নানান রকম ফাংশনের একটা অবস্ট্রাকশন বা বাধা সৃষ্টি করে। আচ্ছা, এইবারে আমি প্রথমেই বলবো যে এন্ডোক্রিন গ্ল্যান্ড আমি বললাম যেটা একটা মেনটেন করে হোমিওস্ট্যাসিস, যেটা যে বডি ব্যালেন্স বা বডির সমস্ত কাজ করার জন্য সাহায্য করে, এবং তার একটা স্পেসিফিক কোয়ান্টিটি সেই হরমোন সেই সিক্রিশন করছে সারা শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় রয়েছে। এবং যে হরমোন যে লেস সিক্রিশন করে বা কম সিক্রিশন করে সেটাকে হাইপো বলা হয়, হাইপোথাইরয়েড আমরা বলে থাকি। এবং যদি বেশি সিক্রিশন হয় বা ইনক্রিজ সিক্রিশন, তাহলে সেটাকে হাইপার বলা হয়ে থাকে। এবার আমরা হরমোন যদি পড়তে যাই বা বুঝতে চেষ্টা করি যে হরমোন আসলে কি। হরমোন হচ্ছে, প্রথমেই বলবো যে নিউরাল বা নিউরনস বা নিউরোট্রান্সমিটারকে ধরতে গেলে যেমন আমরা দেখি সাইন্যাপস কিন্তু এই কমিউনিকেট করে পোস্ট সাইন্যাপটিক নিউরন, যেটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। এবার এই যে পদ্ধতি বা এই যে মেকানিজম, সেটা ভালোভাবে তাড়াতাড়ি চালানোর জন্য কিন্তু এই সিক্রিশন গুলো গ্ল্যান্ডে হয়ে থাকে। তাহলে এর আবার বিভিন্ন স্ট্রাকচার আছে বা কাঠামো আছে এই গ্ল্যান্ড গুলো, এবং সেখান থেকে এই যে বলছি সিক্রিশন, কি সিক্রিশন হচ্ছে, কিছু কেমিক্যাল সিক্রিশন হচ্ছে, কিছু রাসায়নিক জিনিস সেগুলো শরীরের মধ্যে দিচ্ছে। তো এই গ্ল্যান্ড গুলো আবার বিভিন্ন শরীরের নানান জায়গায় আছে, যেমন সোয়েট গ্ল্যান্ড আছে, আমাদের ঘাম হয় সেটাও একটা গ্ল্যান্ডের জন্য। স্যালাইভারি গ্ল্যান্ড, আমাদের মুখের মধ্যে যে লালা, যে যেটা খাবার ডাইজেস্ট করতে বা হজম করতে সাহায্য করে, সেটাও কিন্তু একটা স্যালাইভারি গ্ল্যান্ড, সেখানে একটা সিক্রিশন হচ্ছে। এবং নানান রকম এক্সোক্রিন গ্ল্যান্ডও আছে। এবার এক্সোক্রিন, এক্সো কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু যে ডাস্ট বা এটা একটা কেমিক্যাল, একটা রাসায়নিক দিক, যেটা কিন্তু পার্টিকুলারলি একটা আলাদা আলাদা যেমন কিছু অংশর সিক্রিশন হয়। আর এই এন্ডোক্রিন গ্ল্যান্ড হচ্ছে এমন একটা কেমিক্যালস যেটা কিন্তু এই ব্লাডের মধ্যে এই সিক্রিশনটা খুব বেশি হয়ে থাকে। এবার আমি পরের স্লাইডে যাই, যেখানে এই এন্ডোক্রিন এক্সোক্রিন যে দুটো ভাগে ভাগ করা হয়েছে গ্ল্যান্ডকে, সেটা আমি এখানে দেখিয়েছি যে গ্ল্যান্ডগুলো কিভাবে তাদের কেমিক্যাল সিক্রিশন করছে সেই হিসেবে এই গ্ল্যান্ডগুলোকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, যেমন এন্ডোক্রিন এবং এক্সোক্রিন। এবার এই এন্ডোক্রিন হরমোন যেটা আমরা দেখব, এটা মোস্টলি কিন্তু বেশিরভাগই এটা কোন জায়গায় ব্রেনের অবস্থিত সেটা আমরা একটু দেখে নিই। যে আমরা দেখেছি, যখন আমরা পরের স্লাইডে যাই, এখানে আমি পরের স্লাইডে যাওয়ার আগে বলি যে এন্ডোক্রিন গ্ল্যান্ডের কি এফেক্টস আছে বিহেভিয়ারে। আর এক্সোক্রিন গ্ল্যান্ড কিন্তু যেহেতু সেটা এক্সো,
হ্যাঁ, যেটার নাম হচ্ছে এক্সোক্রিন গ্ল্যান্ড, সেটা কিন্তু আবার ব্যবহারিক কোনো এফেক্ট বা ব্যবহারের ক্ষেত্রে তার কোনো রকম গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা দেখতে পাই না। কিন্তু এন্ডোক্রিন গ্ল্যান্ডের বেলায় সেটা কিন্তু খুব স্পষ্ট। এবার আমি একটা ডায়াগ্রামে দেখিয়েছি যে কোন জায়গায় এই গ্ল্যান্ড অবস্থিত। শরীরে ব্রেনের মধ্যে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে পিনেল গ্ল্যান্ড রয়েছে, এই পিনেল গ্ল্যান্ড কোন জায়গায় অবস্থিত? এই হাইপোথ্যালামাস আমরা দেখতে পাচ্ছি মস্তিষ্কর একেবারে মাঝখানে। তারপরে এই থ্যালামাস এবং একটা ছোট্ট অংশ, সেটাকে পিটিউটারি গ্ল্যান্ড বলা হয়, সেটাও কিন্তু একটা গ্ল্যান্ড, এবং সেখান থেকেও একটা সিক্রিশন হচ্ছে, তার মাধ্যমেও দেখবো আমরা কি কি ধরনের ফাংশন হচ্ছে। এবং তারপরে আস্তে আস্তে গলার কাছে এসে যখন আসছি তখন আমরা দেখছি থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, যেটা একটা কার্টিলেজ অফ দ্য ল্যারিংস এর মধ্যে সেটার অবস্থিত। এই থাইরয়েড গ্ল্যান্ডটা বাঁ দিক এবং ডান দিকে সমানভাবে রয়েছে, এবং এই যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটা রয়েছে সেটা এই পস্টিরিয়ার সাইড, এই থাইরয়েডের যে পস্টিরিয়ার সাইডে এটার অবস্থিত। এবং ঠিক নিচে আসছে ট্রেকিয়া, মানে আমাদের কথা বলার জন্য যে জায়গাটা, সেইটা এর সঙ্গে জোড়া রয়েছে। তারপরে আছে থাইমাস অংশটা, এবং আস্তে আস্তে যখন আরেকটু নিচে আসি তখন দেখবো আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে। সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ড ঠিক আমাদের কিডনির ওপরে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড অবস্থিত। প্যানক্রিয়াস সেটাও একটা গ্ল্যান্ড, এবং সেটাও তার সাহায্যে এই হজম শক্তি সমস্ত কিছু কন্ট্রোল হয়। এবং ইউটেরাস, যেটা মহিলাদের যে রিপ্রোডাক্টিভ যে অর্গ্যান, সেটাও কিন্তু ইউটেরাস, সেটাও কিন্তু একটা গ্ল্যান্ড। এবং পুরুষের যে রিপ্রোডাক্টিভ অর্গ্যান যেটা, সেটাও কিন্তু আমরা দেখতে পাই টেস্টিস, সেটাও কিন্তু এই একটা এক্সাম্পল হচ্ছে এন্ডোক্রিন সিস্টেমে। তাহলে এই ছবিটা থেকে বা এই ডায়াগ্রাম থেকে আমরা আলাদা আলাদা ভাবে দেখতে পাই সারা শরীরে কোন কোন জায়গায় এই গ্ল্যান্ড অবস্থিত, এবং কিরকম ভাবে সমস্ত কার্যকারিতা একেবারে সম্পূর্ণ সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলছে এই গ্ল্যান্ডের সাহায্যে। এবার এই কেমিক্যাল যেগুলো সিক্রিট হচ্ছে এই এন্ডোক্রিন গ্ল্যান্ডের জন্য, সেগুলোই হচ্ছে আসলে তার নামই হচ্ছে হরমোন। তাহলে এই যে হরমোন শব্দটা, এটা কোথা থেকে এসেছে? এটা হরমেন শব্দ, বা HORMAEIN, হরমেন, এটা একটা গ্রিক শব্দ। সেখান থেকে এই হরমোন শব্দটা ইংরেজিতে এসেছে। তার মানে কি হচ্ছে? যেটা এক্সাইট, তার মানে যেটা আমাদের এক্সাইট করে দেয়, যেটা কাজটাকে আরো বৃদ্ধি করে, সেটাই হচ্ছে হরমোনের নির্দিষ্ট ফাংশন বা কাজ। এবার এই যে কেমিক্যাল সিক্রিশনটা হচ্ছে, সেটা ব্লাড স্ট্রিমের সঙ্গে ফ্লো করছে বা চলছে সারা বিভিন্ন শরীরের সমস্ত বডির অংশে। এবং আমাদের কোনো ফিজিওলজিক্যাল চেঞ্জ, সেটাও কিন্তু এই ব্লাড স্ট্রিমের জন্যই বা এই কেমিক্যালসের জন্যই সম্ভব হচ্ছে। তারপরে আসছে যে টার্গেট টিস্যু বা টার্গেট অর্গ্যান, কোন কোন জায়গায় এই রিসেপ্টর গুলো থাকবে, সেগুলো হচ্ছে দ্য স্পেসিফিক হরমোন, যেটা আমি এই ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি। এবার এই এফেক্ট অফ যে হরমোন রয়েছে, সেটা কোন জায়গার কাজটাকে স্লো করলে শরীরের সমস্ত জায়গার যে ফাংশন গুলো চলবে, আবার কোন জায়গায় সেগুলো একটু বাড়াতে হবে, সেগুলো কিন্তু এই হরমোনাল এফেক্ট কিন্তু ঠিক করে। তাহলে এই হরমোনাল কোনো রকম অ্যাবনর্মালিটি যদি দেখা যায়, তাহলে অবশ্যই এই সমস্ত ফাংশন গুলো কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে, এবং এর একটা ইলেকট্রিক্যাল একটা ইম্পালস তৈরি করছে বা উদ্দীপক তৈরি করছে, যেটা কিনা এই কমিউনিকেশন এই ব্লাডের মাধ্যমে সারা শরীরে সেগুলো পৌঁছে দিচ্ছে খবরাখবর। এরপর আমরা দেখি যে কোন কোন গ্ল্যান্ড গুলোকে আমরা এর মাধ্যমে বলতে পারি,
যেমন হচ্ছে যে হাইপোথ্যালামাস বা এই যে পিটিউটারি, যেটা এই ছবিতে আমি দেখিয়েছি, যে এর কি কি ফাংশন সেটা আমরা দেখি। এক হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, যেটা আমরা গলাতে আছে, গলার মধ্যে, তার একটা সিক্রিশন। তারপর আসছে অ্যাড্রিনালিন, একটু নিচে পেটের কাছে, সেটা আসছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তারপর প্যানক্রিয়াস, তারপর আসছে গোনাডস। গোনাডস হচ্ছে এই রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলো, সেগুলোর মধ্যে যে সমস্ত সিক্রিশন হচ্ছে সেইগুলো। এবং পিনেল গ্ল্যান্ড, সেটা তো আমরা জানি, সেটা মস্তিষ্কে বা ব্রেনের মধ্যে সেই পিনেল গ্ল্যান্ড অবস্থিত। এই হচ্ছে যে হরমোনের বিভিন্ন জায়গা, কোন কোন জায়গায় এগুলো অবস্থিত সেগুলো বলা হয়েছে। এবার পরের স্লাইডে আমি দেখাই, সেখানে আমি এটা বলেছি যে গ্রিক হরমোন, হরমেন শব্দটা থেকে নেওয়া হয়েছে হরমোন। তারপরে এন্ডোক্রিন গ্ল্যান্ড কোথায় কোথায় আছে, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস গ্ল্যান্ড, গোনাডস আর পিনেল গ্ল্যান্ড, এই সমস্ত জায়গাগুলোতে এই এন্ডোক্রিন গ্ল্যান্ডস রয়েছে, বা এগুলোকে এন্ডোক্রিন গ্ল্যান্ডস বলা হচ্ছে। পরের স্লাইডে যাই, যেখানে টাইপ অফ হরমোন বা কত রকমের হরমোনস আছে সেটা আমরা আলাদা আলাদা ভাবে দেখব। এবার হরমোনকে কিন্তু ক্লাসিফাই বা ভাগ হিসেবে দেখা গেলে বলা যায় ট্রপিক্যাল হরমোন। প্রথম হচ্ছে ট্রপিক হরমোন। এই ট্রপিক মানে কি, যে যেটা কিন্তু স্টিমিউলেট, তার যোগ্যতা থাকবে স্টিমিউলেট করা, এবং সেই স্টিমিউলেশনের মাধ্যমে কোনো রকম শরীরে চেঞ্জ বা একটা সম্পূর্ণ একটা চেঞ্জ তৈরি হচ্ছে বা পরিবর্তন। আর এই তার মধ্যে কি কি ফাংশন হচ্ছে, এইগুলো সমস্ত কিন্তু একটা জেনারেলাইজড ফিচার দেখা যাচ্ছে। এই ট্রপিক হরমোনের কাজ তাহলে জেনারেল ফাংশন, যা কিন্তু আলাদাভাবে সঠিক বলা সম্ভব নয়। তো এটাই হচ্ছে ট্রপিক হরমোন, যেটা কিন্তু এই এন্ডোক্রিন গ্ল্যান্ডের স্টিমিউলেশন বা সিক্রিশনের দ্বারা সম্ভব। আরেকটা হচ্ছে হরমোন কিন্তু তার কেমিক্যাল স্ট্রাকচার হিসেবেও দুভাগে ভাগ করা যায়, যেমন স্টেরয়েড হরমোন আর নন স্টেরয়েড হরমোন। এবার স্টেরয়েড হরমোনটা কি দিয়ে তৈরি, সেটা কোলেস্ট্রল হচ্ছে শরীরের একটা এমন জিনিস যেটা কিন্তু মোটামুটি একটা টাইপ বলা হতে পারে ফ্যাট বা ফ্যাট মলিকিউল দিয়ে সেই জিনিসটা তৈরি, সেটাকে কোলেস্ট্রল বলা হয়। এবং সেটা সিক্রিট কোথা থেকে আসে বা কোথা থেকে বেরোয়, যে আমি বললাম যে পুরুষের যে রিপ্রোডাক্টিভ অর্গান যেটা রয়েছে টেস্টিস বা মহিলাদের ওভারিস, এই জায়গা থেকে এটা সিক্রিশন হয়। এবং অথবা অ্যাড্রিনাল কর্টেক্স থেকেও এর সিক্রিশন হতে পারে। ফর একটা এক্সাম্পল যদি দিয়ে থাকি, তাহলে বলতে হবে যে কর্টিকয়েডস নামে একটা যে সিক্রিশন হয়, সেটাকে কিন্তু এই স্টেরয়েড হরমোনস বলা হয়। এবং এই নন স্টেরয়েড হরমোন যদি স্পেসিফিক্যালি আলাদা করে দেখি, সেটাও কিন্তু যে অ্যামাইনো অ্যাসিড কিন্তু দিয়ে সেটা তৈরি, অথবা পেপটাইডস দিয়ে তৈরি, অথবা কমপ্লিট সেটাকে প্রোটিন জাতীয় যে সিক্রিশন, সেটা হচ্ছে নন স্টেরয়েড হরমোন। এবার এর এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি এপিনেফ্রিন। এপিনেফ্রিন হচ্ছে একটা এর যোগ্য উদাহরণ। এবং এটা কিন্তু মোটামুটি এই স্টেরয়েড হরমোন, আর খুব লং লাস্টিং এর ইমপ্যাক্ট আছে কিসের উপর, এই সেলুলারের যে নির্দিষ্ট কার্যকারিতা, তার উপর এর একটা খুব মানে ইমপ্যাক্ট রয়েছে, যেটা অনেক ক্ষণ ধরে এর ইমপ্যাক্ট চলতে থাকে বা লং লাস্টিং ইমপ্যাক্ট বলা হয়। এবার এই সিক্রিশনটা তো আমরা দেখলাম, কোন টাইপ দেখলাম, কত রকমের হরমোন হয় বা কোন জায়গায় কিভাবে এই হরমোনকে আমরা আলাদা আলাদা ভাবে চিহ্নিত করতে পারি সেটা দেখলাম। এরপর দেখো কি ফাংশন আছে, ফাংশনস অফ হরমোন, তার নির্দিষ্ট কি কি কাজ আছে সেটা একটা ছোট করে আমি দেখব। যদিও আমি ডায়াগ্রামে আগে বলেছি যে তার কি কি ফাংশন আছে, সেটা সম্পূর্ণ আলাদাভাবে দেওয়া আছে। এবার ফাংশন হচ্ছে বিভিন্ন ফাংশন কিন্তু এই হরমোনের দ্বারা হয়ে থাকে, এবং সঠিক আলাদাভাবে অনেক সময় এই ফাংশনগুলোকে চিহ্নিত করা যায় না।
কিন্তু এর বায়োলজিক্যাল কিছু পদ্ধতি আছে বা প্রসেস আছে, এবং এই প্রসেসগুলো কিন্তু সারা শরীরের বিভিন্ন অংশে ক্রমান্বয়ে হয়ে চলেছে। আর এই তারা কিন্তু রেসপন্সিবল কিসের জন্য, যে এই যে ইন্টারনাল যে সমস্ত বডি যে এনভায়রনমেন্ট, বডির এনভায়রনমেন্ট চলছে, সেগুলোর কিন্তু দায়িত্ব সম্পূর্ণ এই হরমোনের উপর। এবার এই হরমোন এটা কিন্তু মোটামুটি শরীরে খুব স্লোলি আস্তে আস্তে সারা শরীরে এটা কার্যকারিতা চলতে থাকে, এবং এর বিভিন্ন রকম পারিপার্শ্বিক যে ভেরিয়াস এনভায়রনমেন্টাল কিছু বা ইন্টারনাল বা শরীরের ভিতরের যে সমস্ত ফ্যাক্টর গুলো রয়েছে সেগুলোকে বাড়িয়ে তোলে, ইনফ্লুয়েন্স করে, এই হরমোন সিক্রিশন করে বা রিলিজ করে, এবং এটা একটা রিলেশনশিপ তৈরি করে, একটা সম্পর্ক তৈরি করে কিসের না যেটা রয়েছে এবং যেটা প্রয়োজন, এই দুটোর মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে। এই হরমোন কিন্তু তাহলে দেখতে হবে যে এর কিন্তু বিভিন্ন তাহলে আলাদা আলাদা টিস্যু রেসপন্সিবল আছে, তাদের নির্দিষ্ট কাজের জন্য তাদের আলাদা আলাদা দায়িত্ব আছে, অর্গানস গুলো কিভাবে চলবে এবং আমাদের ব্যবহারিক যে চেঞ্জ বা পদ্ধতি সেগুলো কিন্তু এই হরমোনের মাধ্যমেই হয়ে চলেছে। এরপর আসছে যে কতক্ষণ এই হরমোন মোটামুটি রিলিজ হতে পারে বা কাজ করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে মোটামুটি 24 ঘন্টায় এই, অথবা কিছু হরমোন আছে যারা কিন্তু 28 দিনের সাইকেলে তাদের এই সিক্রিশনটা হয়, এবং সেটা হচ্ছে কিছু ইন্টারনাল যে অর্গানের সিক্রিশন যেগুলো স্টিমিউলি উদ্দীপক বহন করে চলেছে, এবং এই হরমোন মোটামুটি হচ্ছে একটা ক্যাটালিস্টের মতো কাজ করছে আমাদের শরীরে, যে সমস্ত যে প্রসেসগুলো মেটাবলিক প্রসেসগুলো চলছে সেগুলো কতটা কিভাবে চলবে চলবে না সে সম্পূর্ণ কন্ট্রোল করে এই হচ্ছে এই হরমোন। তাহলে এই হরমোনের নির্দিষ্ট কিছু স্পেসিফিক এফেক্টও আছে শরীরের জন্য, এবং এই হরমোনের যে ইনফ্লুয়েন্স রয়েছে, আমরা যে কাজ করছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, ডাইজেশন হচ্ছে, হজম হচ্ছে, নতুন কিছু চিন্তা করছি, এগুলো কিন্তু সাহায্য করছে এই হরমোন। এবং কোনটা কখন কতটা সিক্রিশন হলে আমাদের কোন জিনিসটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো সেটাও কিন্তু এই শরীরে এই হরমোনের সিক্রিশনের উপরই নির্ভর করছে। তাহলে পরের স্লাইডে যাই আমি, যেখানে আমি এন্ডোক্রিন গ্ল্যান্ডস গুলোকে আলাদা আলাদা ভাবে ভাগ করে দেখিয়েছি, যেমন পিটিউটারি গ্ল্যান্ড, যেটার ওজন হিসেবে বলা যেতে পারে যে 0.5 গ্রাম মোটামুটি, তো এই ওজনের মোটামুটি পিটিউটারি গ্ল্যান্ডের এরকম ওজন হয়ে থাকে সাধারণভাবে হিউম্যানসের। আর অ্যান্টেরিয়র গ্ল্যান্ড, তার আবার কিছু কিছু ভাগ আছে, সেগুলো আমি আলাদা আলাদা করে দেখাবো। তাহলে প্রথমেই আসি পিটিউটারি গ্ল্যান্ড। এবার এন্ডোক্রিন গ্ল্যান্ডকে যে আমি প্রথম কিছু ক্লাসিফিকেশন করছি বা টাইপ হিসেবে ভাগ করে দেখাচ্ছি, তার মধ্যে প্রথম বা শ্রেষ্ঠ হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড, যেটার ওজন আমি বললাম। এবং এই পিটিউটারি গ্ল্যান্ড কিন্তু এই শব্দটা পিটিউটারি, এটা একটা ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে। তাকে কোন শব্দ থেকে, সেটা হচ্ছে পিটিউটিয়া, পিটিউটিয়া শব্দ থেকে এই শব্দটাকে ইংরেজিতে নেওয়া হয়েছে, তাই এটাকে পিটিউটারি গ্ল্যান্ড বলা হয়। এবং এটা কোথায় অবস্থিত? ঠিক স্কালের নিচে বা বেস অবস্থিত। আর এটা কোথায় অ্যাটাচ করে রয়েছে? এটা হাইপোথ্যালামাস বলে যে অংশটা রয়েছে মস্তিষ্কের মধ্যে, সেইখানে কিন্তু আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, যেখানে ব্রেনের পুরো স্ট্রাকচার গুলো আমরা আলাদা আলাদা করে দেখেছি, সেই হাইপোথ্যালামাসে কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করা রয়েছে। আর এটাকে, এই জায়গাটাকে বা পিটিউটারি গ্ল্যান্ডকে অনেক সময় হাইপোফিজিস বলা হয়, হাইপোফিজিসও বলা হয়, কারণ এর সঙ্গে অ্যাটাচমেন্ট রয়েছে এই হাইপোথ্যালামাসের। আর এটা একটা স্মল ছোট্ট একটা স্টকের মতো জায়গা, এবং এটা কানেকশন রয়েছে হাইপোথ্যালামাসের ব্রেনের সঙ্গে। আর এই দুটো ডিস্টিংক্ট গ্ল্যান্ড রয়েছে, কি কি তার নাম? এক হচ্ছে অ্যাড্রিনো হাইপোফিজিস, আর এক আবার সেটাকে আবার অ্যান্টেরিও
বা অ্যান্টিরিয়ার পিটিউটারি গ্ল্যান্ডও বলা হয়, আর নিউরোফিজিস বা পস্টেরিয়ার পিটিউটারি গ্ল্যান্ড হিসেবেও সেটা রয়েছে তার নাম। তো এই দুটো দেখতে গেলে আমরা আলাদা আলাদা ভাবে তার কিছু পার্ট গুলোর নাম আমরা দেখে নেব। এবার এই প্রত্যেকটা গ্ল্যান্ডের সিক্রিশন, তাদের নিজস্ব যে হরমোনের যে ফাংশন, সেগুলো কিন্তু এক এক করে আমরা পড়ব। যেমন আমরা পড়ব প্রথম অংশ হচ্ছে যে এই অ্যান্টিরিয়ার বা অ্যাড্রিনো হাইপোফিজিস পিটিউটারি, যেটা কিন্তু আমরা যে হাইপোফিজিস বলে থাকি, এক্ষুনি বললাম। তো এটা মোটামুটি গ্ল্যান্ডিউলার টিস্যু দিয়ে এটাকে তৈরি, এবং এ যে হাইপোথ্যালামাস কিন্তু মোটামুটি এই জায়গার এই সিক্রিশনটাকে বহন করছে বলে এটাকে অ্যাড্রিনো হাইপোফিজিসও বলা হয়। আবার এই পিটিউটারি গ্ল্যান্ডটাকে অনেক সময় মাস্টার গ্ল্যান্ড বলা হয়, কারণ এর অনেক রকম ফাংশন আমরা দেখতে পাবো বা কন্ট্রোল করার ক্ষমতা দেখতে পারবো। হাইপোথ্যালামাসটা পুরো সম্পূর্ণ ফাংশন হচ্ছে এই কিন্তু পিটিউটারি বা অ্যান্টিরিয়র অ্যাড্রিনো হাইপোফিজিস পিটিউটারি সাহায্যে। এবার এই যে মেইন যে সিক্রিশন গুলো হচ্ছে অ্যান্টিরিয়র পিটিউটারি, তার নির্দিষ্ট যে কিছু নাম দেওয়া আছে। যেমন প্রথম হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন বা ACTH বলা হয়, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। এর কাজ কি? এটা কন্ট্রোল করে হরমোন রিলিজ করতে অ্যাড্রিনাল কর্টেক্সে। অ্যাড্রিনাল কর্টেক্সে যে স্টেরয়েড হরমোন, সেটা রিলিজ করতে সাহায্য করে, তাই এর নাম হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন বা ACTH। এবং এই ACTH এটা কি করে? এটা শরীরের গ্রোথ বাড়া এবং যে ডেভেলপমেন্ট, যেটা এই ডেভেলপমেন্ট অফ দ্য কর্টেক্স আর দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই দুটোকে কিন্তু সমানভাবে সাহায্য করে চলে। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, ACTH, যেটা অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। দ্বিতীয় নম্বর আসছে দ্য মেলানোসাইট স্টিমিউলেটিং হরমোন বা MSH বলা হচ্ছে, যেটা 2 নম্বর স্ক্রিনে রয়েছে। এই MSH হচ্ছে, এটা একটা স্টিমিউলেট করছে কি, যে প্রোডাকশন কিসের জন্য? দ্য মেলানোসাইট। স্কিনের তলায় একটা এমন অংশ আছে যেটাকে মেলানোসাইট বলা হচ্ছে, যেটা কিন্তু আমাদের which tends to darken the skin, স্কিনটাকে তার কালার ডার্ক করার জন্য সাহায্য করছে। তো এই মেলানোসাইট স্টিমিউলেটিং হরমোন কিন্তু দ্বিতীয় নম্বর খুব গুরুত্বপূর্ণ হরমোন, স্টিমিউলেটিং হরমোন। তৃতীয় হচ্ছে থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন, যেটা আমরা খুব এখন শুনে থাকি, থাইরয়েড হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম। সেটা আসলে কি? সেটাকে TSH বলা হচ্ছে। আর এর ইট প্রমোটস কি করে না, এটাও কিন্তু ওই গ্রোথ ডেভেলপমেন্ট এটা দেখাশোনা করে। এবং এই থাইরয়েড গ্ল্যান্ড যে হরমোনটা সিক্রিট করে তাকে থাইরয়েড হরমোন বলা হয়, অথবা থাইরক্সিনও বলা হয়। তাহলে 3 নম্বর আমরা স্টিমিউলেটিং হরমোন দেখলাম, সেটা হচ্ছে যে থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন। এবার আসছে লিউটেনাইজিং দ্য স্টিমিউলেটিং হরমোন, যেটাকে LH বলা হচ্ছে, লিউটেনাইজিং স্টিমিউলেটিং হরমোন বা LH বলা হচ্ছে। তার কি দায়িত্ব? এটা কিন্তু স্টিমিউলেট করছে কিসের যে ফর্মেশন, যে কাঠামোটা দিয়েছে, এবং তার যে ফাংশন কিসের না, কর্পাস লিউটাম অফ ওভারি, যে মহিলাদের যে রিপ্রোডাক্টিভ যে সিস্টেম ওভারি, সেই জায়গায় কিন্তু এই যে স্টিমিউলেশনটা করার সাহায্য করছে। এটা কিন্তু কি কাজ, এর ফাংশনটা যদি আমরা দেখি তাহলে দেখবো এটা কিন্তু ইট স্টিমিউলেটস কি না, এটা রিলিজ করে ছোট ছোট ডিম্বাণুকে কিন্তু রিলিজ করছে ওভারিতে, এবং প্রিপেয়ার করছে একটা ইউটেরাইন একটা লাইনিং তৈরি করছে, একটা লেয়ারের মতো সৃষ্টি করছে, এবং সেটাকে সেই জায়গায় ফার্টিলাইজড এগ গুলো ইমপ্লান্ট করছে বা সেখানে
রয়েছে। এটা কিন্তু কি করছে না, এটা ইনক্রিজ বা বাড়িয়ে দিচ্ছে কিসেরটা, প্রোজেস্টেরন যে হরমোনটা রয়েছে মহিলাদের, সেইটাকে এটাকে বাড়িয়ে দিচ্ছে। এবং এই পুরুষদের ক্ষেত্রে এটা কি করছে, ইট স্টিমুলেটস না ইন্টারেস্টিংলি দ্য সেল টু প্রডিউস টেস্টোস্টেরন। তাহলে পুরুষের ক্ষেত্রেও কিন্তু এটা এই হরমোনটা, এই সিক্রিশনটা, যে লিউটিনাইজিং যে স্টিমুলেটিং হরমোন, সেটা কিন্তু এই সেলগুলোকে বাড়িয়ে দিচ্ছে, যেটা এই টেস্টোস্টেরনটাকে আরো বেশি প্রডিউস করতে পারছে। তাহলে আমরা 4 নম্বর দেখলাম যে এলএইচ বা লিউটিনাইজিং স্টিমুলেটিং হরমোনের কি কাজ। এরপর আসছি এফএসএইচ। এই এফএসএইচ এরও কিন্তু নির্দিষ্ট কিছু কাজ আছে, যেমন এটাকে আবার আমরা প্রোল্যাকটিন বলে থাকি। তার আগে বলি, প্রোল্যাকটিনের আগে আমি যেটা বললাম 5 নম্বর, সেটা হচ্ছে যে ফলিক স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ। এই ফলিক স্টিমুলেটিং হরমোনটা কিন্তু যে সিক্রিশনটা শরীরে হচ্ছে, সেটাকে তার নাম হচ্ছে এস্ট্রোজেন। এবং এই এস্ট্রোজেন কিন্তু এই যে মহিলাদের যে রিপ্রোডাক্টিভ অর্গান, তার যে ম্যাচুরেশন যেটা হচ্ছে ওভামে, সেটার কিন্তু সম্পূর্ণ রেসপন্সিবল হিসেবে দেখা হচ্ছে। এবং এটা কিন্তু গ্রোথ আর এই যে গোনাডসের এই যে মেইনটেনেন্স, এই যে ক্ষমতা শক্তি, এগুলোকে কিন্তু বজায় রেখেছে। তাহলে এটা গেল 5 নম্বর হরমোন, যেটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এবার 6 নম্বর আসছে প্রোল্যাকটিন, যেটাকে পিআরএল বলা হয়। এটাকে আবার অনেক সময় ল্যাক্টোজেনিক হরমোনও বলা হচ্ছে। তো পরে আমি এটাকে আবার আরো এটাকে শেষ করব, এই ইউনিটটাকে। আজকে এই পর্যন্তই রইল।